আসসালামু আলাইকুম। হেয়ারিং হাউসের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগতম। আজ আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে অকাস্টিক রিফ্লেক্স। অকাস্টিক রিফ্লেক্সকে আমরা আরেকটা নামে চিনি, সেটা হচ্ছে স্টাপেডিয়াস রিফ্লেক্স। অর্থাৎ অকাস্টিক রিফ্লেক্সটা হচ্ছে এআরটি, অকাস্টিক রিফ্লেক্স থ্রেশহোল্ড, আর স্টাপেডিয়াস রিফ্লেক্স, এটাকে আমরা বলি এসআরটি। দুটো একই জিনিস। আজ আমরা এই অকাস্টিক রিফ্লেক্স নিয়ে আলোচনা করব। অকাস্টিক রিফ্লেক্সের যে প্যাথ হয়ে আছে, যে পথ আছে, সেটা আমরা আলোচনা করব। তাহলে অকাস্টিক রিফ্লেক্স আমরা কেন করি, এর কারণ কি, এবং এটা দিয়ে আমরা কি ডায়াগনোসিস করি, এটা একটা ইম্পর্ট্যান্ট একটা টেস্ট। যদিও এটা আমরা যতটা ইজিলি ভাবে করি ততটা ইজি আসলে এই টেস্টটা নয়, এটা অনেক জটিল একটা টেস্ট। আমি আপনাদেরকে বিশদভাবে আজকে আলোচনা করবো যে অকাস্টিক রিফ্লেক্সে কি করি এবং এটাতে আমরা কি বুঝতে পারি। দেখেন, কি কি প্রবলেম আমরা বুঝতে পারি সেটার একটা নোটিশ আমরা আপনাদেরকে আগে দেই। তারপর আমরা অকাস্টিক রিফ্লেক্সের যে প্যাথ হয়ে আছে, যে পথটা আছে, সেটা নিয়ে আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাবো। তো অকাস্টিক রিফ্লেক্সের মাধ্যমে আমরা জানতে পারি কি, পয়েন্ট নাম্বার 1, এটা হচ্ছে ইনফ্যান্ট, অর্থাৎ শিশু, যারা কথা বলতে পারে না, 1 বছর বা 2 বছর বয়স, তাদেরকে যদি আমরা এই অকাস্টিক রিফ্লেক্স টেস্টটা করি, তাহলে সে শুনতে পায় কিনা এটা আমরা অনেকাংশে এই অকাস্টিক রিফ্লেক্স বা স্টাপিডিয়াস রিফ্লেক্স থ্রেশহোল্ড দিয়ে আমরা ইজিলি বুঝতে পারি। সেকেন্ড অপশন যেটা, সেটা হচ্ছে লাই ইন্ডিকেটর। লাই ইন্ডিকেটরটা কি? দেখেন, কোনো পেশেন্ট সে বেসিক্যালি কানে কম শোনে না, কিন্তু সে মিথ্যা বলছে যে আমি শুনতে পাই না, বা কোনো কারণে সে রেসপন্সটা ভুলভাবে দিচ্ছে। তো এই ইআরটি টেস্টের মাধ্যমে আমরা এই যে কোনো পেশেন্ট যদি ভুল তথ্য দেয় বা মিথ্যা বলে, তাহলে ধরতে পারবো। কারণ যখন রিফ্লেক্স প্রেজেন্ট আসবে, তখন আমরা বুঝতে পারবো যে না, পেশেন্ট আমাদেরকে ভুল বলছে বা মিথ্যা বলছে। এটা আমরা সহজেই ফাইন্ড আউট করতে পারবো যে সে মিথ্যা বলছে কিনা। 3 নম্বরে যেটা আছে, ককলিয়ার প্যাথোলজি। ককলিয়ার প্যাথোলজিতে কোনো সমস্যা আছে কিনা, ককলিয়ার কোনো সমস্যা আছে কিনা, সেটাও কিন্তু আমরা অকাস্টিক রিফ্লেক্সের মাধ্যমে ফাইন্ড আউট করতে পারি। 4 নম্বরে আছে 8 নার্ভ। 8 নার্ভে, অর্থাৎ আমাদের কানে যে 8 নার্ভ থাকে, যেটা এই নার্ভে যদি কোনো সমস্যা থাকে, তাহলেও আমরা এসআরটির মাধ্যমে ফাইন্ড আউট করতে পারি। 5 নম্বরে যেটা, সেটা হচ্ছে সেভেন্থ নার্ভে যদি কোনো সমস্যা থাকে, যেটাকে আমরা ফেসিয়াল নার্ভ বলি। ফেসিয়াল নার্ভ
সেভেন্থ নার্ভ যেটা আছে ফেসিয়াল নার্ভ, এটাতে যদি কোনো সমস্যা থাকে সেটাও আমরা ফাইন্ড আউট করতে পারি। এবং সর্বোপরি আমরা ব্রেন স্টেমে যদি কোনো সমস্যা থাকে সেটাকেও আমরা ফাইন্ড আউট করতে, দেখেন এই যে এতগুলো সমস্যা একটা মাত্র টেস্ট দিয়ে কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারি। সেটাকে বলা হয় অকাস্টিক রিফ্লেক্স। অকাস্টিক রিফ্লেক্স, এই একটা মাত্র টেস্ট দিয়ে আমরা এই এতগুলো সমস্যা ফাইন্ড আউট করতে পারি। এখন দেখেন এই সমস্যাগুলো আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, তার জন্য আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করে আমরা একটা ছবি এঁকে আপনাদেরকে দেখাই যে কিভাবে এটা ফাইন্ড আউট করা যায়। তো এই পর্যায়ে আমি এই বিষয়গুলো আপনারা যদি কারো মনে না থাকে আপনারা এখানে নোট করে নিতে পারেন, হ্যাঁ, যে কি কি সমস্যার কারণে বা কিভাবে আমরা এটাকে ফাইন্ড আউট করতে পারবো এই সমস্যাগুলো, সেগুলো আমি বিস্তারিতভাবে একদম আপনাদেরকে দিচ্ছি। আমি একটা গ্রাফিক এঁকে বোঝাতে সুবিধা হবে। এই যে দুটো দেখা যাচ্ছে এই দুটো হচ্ছে ককলিয়া। এটা রাইট ইয়ারের ককলিয়া, এটা লেফট ইয়ারের ককলিয়া। এই যে অকাস্টিক রিফ্লেক্সটা আমরা বলি, অকাস্টিক রিফ্লেক্স যখন আমরা টেস্ট করি তখন বেসিক্যালি কি হয়, বেসিক্যালি আমাদের যে দুটো কানে স্টাপেডিয়াস মাছল আছে, এই দুটো কানের স্টাপেডিয়াস মাছল এখানে কন্ট্রাক্ট করে এবং লাউড সাউন্ড থেকে আমাদের কানকে বাঁচায়। স্টাপেডিয়াস রিফ্লেক্সের যে স্টাপেডিয়াস মাছলের কাজ আমরা অনেকে হয়তো জানি না যে স্টাপেডিয়াস মাছলের আসলে কাজটা কি। স্টাপেডিয়াস মাছলের কাজ হচ্ছে যে লাউড সাউন্ড, আমাদের অনেক সময় আমরা বাইরে যাই অনেক আওয়াজ আমরা পাই খুবই লাউড, যেটা আমাদের কানকে ক্ষতি করতে পারে। তো এই স্টাপেডিয়াস মাছল যেটা আছে আমাদের স্টেপিজের যে মাছল হাড়টা আছে ওখানে স্টাপেডিয়াস মাছল আছে, ও কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্ট করলে স্টাপেডিয়াস মাসলটা কিছুটা টাইট হয়ে যায় এবং সে মুভমেন্ট কম করে। তখন আমরা আমাদের যে ইনার ইয়ার আছে, যে ব্রেন স্টেম আছে, এটাকে বাঁচিয়ে রাখে, সাউন্ডটা কমিয়ে দেয়। এটা হচ্ছে স্টাপেডিয়াস মাসলের কাজ, অর্থাৎ লাউড সাউন্ডকে প্রতিহত করে যেটা, সেটা হচ্ছে স্টাপেডিয়াস মাসল। তাহলে ইজিলি বোঝা গেল যে স্টাপেডিয়াস মাসলের কাজ কি, লাউড সাউন্ডকে প্রতিহত করে, আটকিয়ে দেয়। তো আমরা দেখেন এটা হচ্ছে বোঝার ক্ষেত্রে আমি সুন্দর করে আঁকাটা অতটা ভালো হবে না, তারপরও আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের 8 নার্ভ, দুই কানের 8 নার্ভ হচ্ছে এটা। আরো সুন্দর করে আমি একে দেখালে বুঝতে পারবেন, এটা না লিখে। এইট নার্ভ, এটা হচ্ছে ককলিয়ার নিউক্লিয়াস, এটা হচ্ছে সুপিরিয়র অলিভারি কর্টেক্স, এটা হচ্ছে সেভেন্থ নার্ভ যেটাকে আমরা বলি ফেসিয়াল নার্ভ, ঠিক আছে।
এটা হচ্ছে স্টাপেডিয়াস মাছল। স্টাপেডিয়াস মাছল। এবার আমি এই কালারটা এঁকে দিই। স্টাপেডিয়াস মাছল। ভালো করে বোঝেন, এটা হচ্ছে আমাদের দুটো কানের অকাস্টিক রিফ্লেক্সের প্যাথ হয়ে। আমরা যখন সাউন্ড দিই, লাউড সাউন্ড, এটা হচ্ছে লাউড সাউন্ড। লাউড সাউন্ড যখন দিই তখন ককলিয়ার থেকে 8 নার্ভ দিয়ে ককলিয়ার নিউক্লিয়াসে শব্দগুলো যায়। শব্দগুলো যাওয়ার পরে সেই শব্দটা আবার কি হয়, ফেচিয়াল নার্ভে চলে যায়। ফেচিয়াল নার্ভ থেকে আসে স্টাপেডিয়াস মাসলে এবং তখন স্টাপেডিয়াস মাসলটা কন্ট্রাক্ট করে। এখানে একটা জিনিস বলে রাখি আগে, আমরা যে অকাস্টিক রিফ্লেক্সটা করি এটা কিন্তু দুটো কানের স্টাপেডিয়াস মাসল কন্ট্রাক্ট করে। সেটা কিভাবে? একটা হচ্ছে ইপসিলেটারাল, যেটাতে আমরা কানে প্রোব ঢুকিয়ে দিই, যেটাকে আমরা ইপসিলেটারাল বলি। অর্থাৎ এই কানে যদি আমি প্রোব ঢুকাই এবং এই কানে যে শব্দগুলো আমি শুনতে পাই সেটাকে বলে ইপসিলেটারাল। এবং পরবর্তীতে যখন আমি অপোজিট কানের শব্দ শুনতে পাই সেটাকে বলে কন্ট্রালেটারাল। এবং একই সঙ্গে দুটো কানের স্টাপেডিয়াস মাসল অ্যাক্টিভেট হয়, যার কারণে এটাকে বলা হয় অকাস্টিক রিফ্লেক্স। তো যখন আমি এদিক দিয়ে লাউড সাউন্ড দিচ্ছি, ধরুন এটা আমার ইপসিলেটারাল, এদিক দিয়ে আমি লাউড সাউন্ড দিচ্ছি। লাউড সাউন্ড দেওয়ার পরে সাউন্ডটা ককলিয়ারে যাবে, ককলিয়ার থেকে 8 নার্ভ হয়ে ককলিয়ার নিউক্লিয়াসে শব্দগুলো ঢুকবে। ঢোকার পরে কি হবে, শব্দগুলো ককলিয়ার নিউক্লিয়াস থেকে 7th নার্ভে যাবে। যাওয়ার পরে 7th নার্ভ আবার স্টাপেডিয়াস মাছলে শব্দগুলো দেবে এবং সেই শব্দটা দেওয়ার পরে এই স্টাপেডিয়াস মাছলটা অ্যাক্টিভেট হবে। অ্যানাদার ওয়ে যেটা আছে কন্ট্রালেটারাল, তখন কি হয়, শব্দগুলো এদিক দিয়েই কিন্তু যায়। যাওয়ার পরে ককলিয়ার থেকে 8 নার্ভ দিয়ে ককলিয়ার নিউক্লিয়াসে চলে যায় এবং ককলিয়ার নিউক্লিয়াস থেকে তখন কি হয়, ঠিক অপোজিট কানের ব্রেন স্টেমে যায়। অর্থাৎ এটাকে বলা হয় সুপেরিয়র অলিভারি কর্টেক্স। এখান থেকে অপোজিট পাশের সুপেরিয়র অলিভারি কর্টেক্স থেকে কি হয়, শব্দগুলো আবার অপোজিট সাইডের 7th নার্ভে আসে এবং অপোজিট সাইডের 7th নার্ভ থেকে আবার অপোজিট সাইডের স্টাপেডিয়াস মাছলে আসে এবং তখন স্টাপেডিয়াস মাছলটা অ্যাক্টিভেট হয়। এই যে প্যাথওয়েটা আছে এটাকে বলা হয় অকাস্টিক রিফ্লেক্স প্যাথওয়ে। এটা যখন আমি ইপসিলেটারাল করি তখন ইপসিলেটারালটা ককলিয়ার নিউক্লিয়াস থেকে সরাসরি ওই কানেরই ফেচিয়াল নার্ভে যাবে এবং স্টাপেডিয়াস মাছলে আসবে। এবং অপোজিট পাশে যখন যাবে তখন সুপেরিয়র অলিভারি কর্টেক্স দিয়ে 7th নার্ভে, তারপরে স্টাপেডিয়াস মাসলে। সেম ভাবে যখন আমি অপোজিট সাইডের ইপসিলেটারাল করব, দেন অপোজিট সাইড কি করবে, ককলিয়ার থেকে ককলিয়ার নিউক্লিয়াস 8 নার্ভ দিয়ে সরাসরি 7th নার্ভে এবং স্টাপেডিয়াস মাসলে। দেন যখন অপোজিট সাইডের আবার কন্ট্রাক্ট করবে তখন কি হবে, ককলিয়ার নিউক্লিয়াস থেকে সুপেরিয়র অলিভারি কর্টেক্সে যাবে অপোজিট ইয়ারের, দেন 7th নার্ভ, দেন স্টাপেডিয়াস মাসল। এই যে প্রক্রিয়াটা আছে এটাকে আমরা বলি অকাস্টিক রিফ্লেক্স প্যাথওয়ে। এখন দেখেন আমরা বুঝবো কিভাবে, এই যে প্রথম যে আমি প্রবলেমগুলো বলছি যে একটা বাচ্চাকে তারা কথা বলতে পারে না, তো এসআরটি বা এআরটি টেস্ট করলে আমরা বুঝতে পারি যে সে কতটুকু কম শোনে বা কি অবস্থানে আছে। আমরা লাই ডিটেক্ট করতে পারি যে সে পেশেন্ট মিথ্যা বলছে নাকি আমাদেরকে ড্রামা করছে আমাদের সঙ্গে। দেন ককলিয়ার প্যাথোলজি, দেন 8 নার্ভের প্যাথোলজি, দেন 7th নার্ভের প্যাথোলজি, এরপরে ব্রেন স্টেমের প্যাথোলজি। কিভাবে আমরা বুঝতে পারবো, এই যে গ্রাফটা এখন আমরা বন্ধ করে দিই, এটা আমার মনে হয় বুঝতে কারোর অসুবিধা নেই। এটা যারা আমরা এই লাইনে কাজ করি অনেকে হয়তো এটার সঙ্গে পরিচিত, হয়তো অনেকে বুঝতে কাজ করে
বুঝতে পারবে না বিষয়টা। আমি আজকে এই কারণে এটাকে একে বোঝাই দিলাম যে এটার কাজটা আসলে কি এবং আমরা কিভাবে প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারি। সো এটা আমরা এখন কেটে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে, আর আমাদের প্রবলেমগুলো কিভাবে আমরা ধরতে পারি। দেখেন, অ্যাজ এ নর্মাল হিয়ারিং যাদের আছে তাদের বেসিক্যালি লাউড সাউন্ড, আরে কালিতে কি প্রবলেম, 70 থেকে 100 ডেসিবেলে স্টাপিডিয়াস মাছল অ্যাক্টিভেট হয়। এই জিনিসটা ভালো করে মনে রাখেন। নর্মাল হিয়ারিং এর ক্ষেত্রে ধরে নেন, নর্মাল হিয়ারিং অর্থাৎ 0 ডেসিবেল, আমি ধরে নিই একটা পেশেন্টের 0 ডেসিবেল, সে নর্মাল শোনে, তার 70 থেকে 100 ডেসিবেলের উপরের যে লাউড সাউন্ড আছে সেইটাতে কিন্তু স্টাপিডিয়াস মাসলটা অ্যাক্টিভেট হবে। ঠিক আছে, এখন ধরুন একটা ইনফ্যান্ট, আমি প্রথমটা বলি ইনফ্যান্ট কিভাবে। ধরুন 70 ডেসিবেলে আমি অকাস্টিক রিফ্লেক্সের সাউন্ড দিলাম। দেখেন, অকাস্টিক রিফ্লেক্স কিন্তু অলওয়েজ ম্যানুয়াল করতে হয়, অটো করা যায় না। কারণ আমি প্রাথমিক পর্যায়ে 70-এ সাউন্ড দিব, এরপরে 75-এ সাউন্ড দেবো, এরপর 80-তে সাউন্ড দেবো। ঠিক আছে, এইভাবে ম্যানুয়ালি করতে হয়। আমি যদি অটো করি, হ্যাঁ অটো করলে হবে না তা না, বাট অটো করলে হয় কি, অনেক সময় আমাদের সেকেন্ড বাড়িয়ে দেখতে হয়, 5 সেকেন্ডের জায়গায় 10 সেকেন্ড বাড়িয়ে দেখতে হয় যে 8 নার্ভে কোনো প্রবলেম আছে কিনা। সেক্ষেত্রে অটো করলে আসলে এটা ফাইন্ড আউট করা খুব কঠিন, ম্যানুয়ালি করলে একদম এক্স্যাক্টলি রিপোর্ট আসে। তাহলে 70 থেকে 100 ডেসিবেল লাউড সাউন্ড যেটা আছে ওইটাতে কিন্তু বেসিক্যালি স্টাপিডিয়াস মাসলটা অ্যাক্টিভেট হয়। এখন ধরুন একটা বাচ্চা, সে বলতে পারছে না, আমি তার 70 ডেসিবেলে লাউড সাউন্ড দিলাম, দেওয়ার পর আমার কি হচ্ছে, আমার অকাস্টিক রিফ্লেক্সটা প্রেজেন্ট আসছে। তাহলে আমার ইজিলি বুঝতে সুবিধা হবে যে বাচ্চাটা কানে কম শোনে না। এটা একদম ইজি। সেকেন্ড, এটা পারফেক্টলি আসলে বাচ্চাদের ক্ষেত্রে বলাটা খুব কঠিন, তবে ধারণা করা যায় যে না বাচ্চাটা শুনতে পায়। সেকেন্ড যেটা আছে যে কেউ ড্রামা করছে কিনা, মিথ্যা বলছে কিনা। কারণ 70 ডেসিবেলের সাউন্ড দিচ্ছি, রিফ্লেক্স প্রেজেন্ট আসছে, তাহলে ডেফিনেটলি সে কানে ভালো শোনে এবং ড্রামা করছে। তাহলে আমরা এটা দিয়ে কিন্তু লাই ডিটেক্টিং করতে পারছি যে পেশেন্ট আমাদেরকে ভুলভাল বলছে কিনা বা আমাদের সঙ্গে ড্রামা করছে কিনা, মিথ্যা বলছে কিনা, এটা ইজিলি বোঝা যায়। থার্ড যে অপশনটা আছে ককলিয়ার প্যাথোলজি, অর্থাৎ আমরা কিভাবে বুঝবো যে ককলিয়ারে সমস্যা হয়েছে। একজন নর্মাল মানুষের ক্ষেত্রে দেখুন 0 ডিবি আমরা ধরে রাখি, নর্মাল শোনে। আমরা এখান থেকে বলছি যে 70 থেকে 100 ডেসিবেলে বেসিক্যালি স্টাপিডিয়াস মাসলটা অ্যাক্টিভেট হয়, কিন্তু কোনো কারণে দেখা যাচ্ছে যে 50 থেকে 60 ডেসিবেলেই আমার স্টাপিডিয়াস মাসলটা অ্যাক্টিভ হয়ে গেছে। ভালো করে খেয়াল করুন, 50 থেকে 60 ডেসিবেলের মধ্যে আমার স্টাপিডিয়াস মাসল যেটা আছে সেটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তাহলে আমাকে বুঝতে হবে আমার কোথাও না কোথাও ককলিয়ারে প্রবলেম আছে, কোথাও না কোথাও আমার ককলিয়ারে প্রবলেম আছে, যার কারণে আমার 50 থেকে 60 ডেসিবেলে আমার স্টাপিডিয়াস মাসলটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে রিক্রুটমেন্টের একটা ফেনোমেনা আছে, রিক্রুটমেন্টের ব্যাপারটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও টিউটোরিয়াল দেবো, আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এটা ইজিলি বুঝতে পারলাম যে 50 থেকে 60 ডেসিবেলে আমার স্টাপিডিয়াস মাসল অ্যাক্টিভেট হয়ে গেছে, দ্যাট মিনস আমার ককলিয়ারে প্রবলেম আছে। তা না হলে আমাকে 70 প্লাসে আমার স্টাপিডিয়াস মাসলটা অ্যাক্টিভেট হওয়ার কথা, কিন্তু আরও আগে অ্যাক্টিভেট হয়ে গেছে। এর কারণটা হচ্ছে কি, ককলিয়ারে আমি যে 50 থেকে 60 ডেসিবেলে সাউন্ড দিচ্ছি এটা ওর কাছে অনেক বেশি মনে হচ্ছে, যার কারণে ও কি করছে, স্টাপিডিয়াস মাসলকে সিগন্যাল দিয়ে দিয়েছে, দেওয়ার কারণে স্টাপিডিয়াস মাসলটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তাহলে বুঝতে পারবো যে ককলিয়ারের কোনো সমস্যা থাকলে 50 থেকে 60 ডেসিবেলে আমাদের স্টাপিডিয়াস মাসলটা অ্যাক্টিভেট হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ককলিয়ার প্যাথোলজিতে এটা কিভাবে ধরা যাবে যে তার ককলিয়ারে প্রবলেম আছে। ফোর্থ যে প্রবলেমটা আমরা বলেছিলাম যে 8 নার্ভে প্রবলেমটা আমরা কিভাবে বুঝতে পারবো। দেখুন, আমরা প্রাথমিক পর্যায়ে 70 ডেসিবেলে আমরা শব্দটা দিয়েছি, লাউড সাউন্ড দিয়েছি,
দেওয়ার পরে কি হয়েছে, স্টাফিডিয়াস মাছল, SM বলতে স্টাফিডিয়াস মাছল, সে অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমরা প্রাথমিকভাবে ধরে নিচ্ছি ইটস নর্মাল। দেন আমরা সেকেন্ড বার আমরা আবার ট্রাই করলাম যে 8 নার্ভে কোনো সমস্যা আছে কিনা ফাইন্ড আউট করার জন্য কি করলাম, আমরা 80 ডেসিবেলের শব্দ দিলাম এবং এটা 10 সেকেন্ড ধরে শব্দটা দিলাম। শব্দটা দেওয়ার পরে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে কোনো কারণে যদি 8 ডেসিবেলে দেওয়ার পরে অকাস্টিক রিফ্লেক্স প্রেজেন্ট না আসে, অর্থাৎ স্টাফিডিয়াস মাসলটা আমার অ্যাক্টিভেট বন্ধ হয়ে যায়, রিডিউসড হয়ে যায়, বা দেখা যাচ্ছে কি যে আমি যখন টেস্ট করছি আমার রিফ্লেক্সটা তখন আর পাচ্ছে না, অ্যাবসেন্ট আসছে, দেন আমি বুঝতে পারবো যে আমার 8 নার্ভ কোনো না কোনো প্রবলেম। আমি প্রাথমিক যখন 70 ডেসিবেলের শব্দটা দিচ্ছি, দেওয়ার সঙ্গে সঙ্গে সে অ্যাক্টিভেট হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে যখন আমি শব্দটা আর একটু বাড়িয়ে 80 ডেসিবেলে 10 সেকেন্ড ধরে দিচ্ছি, তখন 8 নার্ভ বুঝতে পেরে গেছে এবং ওখানে কোনো না কোনো প্রবলেমের কারণে কি করছে, ও অকাস্টিক রিফ্লেক্সকে টোনটাকে ডিকে করে দিয়েছে, ছেড়ে দিচ্ছে, যার কারণে আমার স্টাফিডিয়াস মাসলের যে রিফ্লেক্সটা আছে ওটা অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি বুঝতে পারবো যে আমার 8 নার্ভে কোনো না কোনো প্রবলেমের কারণে আমার এই প্রবলেমটা হচ্ছে। আমি যখনই শব্দটা বাড়িয়ে একটু লং টাইম দিচ্ছি, 10 সেকেন্ড দিচ্ছি, তখন স্টাফিডিয়াস মাসলের রিফ্লেক্সটা পাচ্ছি না। তাহলে আমাকে বুঝতে হবে যে 8 নার্ভে কোনো না কোনো সমস্যার কারণে আমার এইটা প্রাথমিক পর্যায়ে প্রেজেন্ট আসছে, সেকেন্ড পর্যায়ে অ্যাবসেন্ট আসছে। এরপর যেটা আমি বললাম যে 7th নার্ভ, যেটাকে আমরা ফেচিয়াল নার্ভও বলি, ঠিক আছে, সেটা কিভাবে, সেটা ইপসিলেটারাল দিয়েই। আমার এখানে আমি প্রোব ঢুকালাম, আমার ইপসিলেটারাল শব্দ দিচ্ছি, আমি ফাইন্ড আউট করলাম আমার ককলিয়ারে কোনো সমস্যা নাই, আমি ফাইন্ড আউট করলাম আমার 8 নার্ভে কোনো সমস্যা নাই, ওই যে টেস্টগুলো আমরা করি 10 সেকেন্ড দিয়ে বা প্রাথমিক পর্যায়ে। দেন তার হিয়ারিং নর্মাল আছে, 0 ডেসিবেলে আছে, কিন্তু তার স্টাফিডিয়াস মাসল রিফ্লেক্স অ্যাবসেন্ট আসতেছে। তখন আমরা বুঝতে পারবো যে এই ফেচিয়াল নার্ভে কোনো না কোনো প্রবলেমের কারণে সে কি করছে, স্টাফিডিয়াস মাসলকে সিগন্যাল দিতে পারছে না। স্টাফিডিয়াস মাসলকে সিগন্যাল দিতে না পারলে তো এটা অ্যাক্টিভেট হবে না। তাহলে আমরা বুঝতে পারবো যে ফেসিয়াল নার্ভের সমস্যা, ফেসিয়াল নার্ভ থেকে আমাদের স্টাফিডিয়াস মাসল পর্যন্ত সিগন্যাল আসছে না। আবারও ভালো করে বলি, ইজিলি বুঝতে পারবেন। ককলিয়ারে আমি সাউন্ড দিলাম ইপসিলেটারাল দিয়ে, সাউন্ডটা চলে গেল ককলিয়ার থেকে 8 নার্ভ হয়ে ককলিয়ার নিউক্লিয়াস, এটা ককলিয়ার নিউক্লিয়াস। আমি তো প্রাথমিক পর্যায়ে এটা পরীক্ষা করলাম আপনার ককলিয়ারে সমস্যা আছে কিনা, আমার এইটা নার্ভে সমস্যা আছে কিনা, আমি পেলাম নাই। দেন কি, তারপরও আমার কি হচ্ছে, আমার স্টাফিডিয়াস মাসল অ্যাবসেন্ট আসছে। তাহলে আমাকে বুঝতে হবে যে সাউন্ড এই দিক দিয়ে তো ঠিকই পাস হচ্ছে, বাট ফেসিয়াল নার্ভ কোনো না কোনো কারণে শব্দগুলো এখান থেকে পাস করতে পারছে না, যার কারণে স্টাফিডিয়াস মাসলটা অ্যাক্টিভেট হচ্ছে না। তাহলে আমি বুঝে যাবো যে আমার ফেসিয়াল নার্ভে সমস্যা। এটা হচ্ছে ফেসিয়াল নার্ভের সমস্যা। এরপর দেখেন ব্রেন স্টেম, আমি লাস্ট বলেছিলাম যে ব্রেন স্টেমের প্রবলেম বোঝা যায় কিভাবে, এটা কন্ট্রালেটারাল দিয়ে। কন্ট্রালেটারাল দিয়ে, এখন কন্ট্রালেটারাল দিয়ে আপনি কিভাবে বুঝবেন, এটাতে আমি সাউন্ডটা দিচ্ছি, এটা আমার রাইট এয়ার, আমার কন্ট্রালেটারাল কি করছে, আমার লেফট এয়ারে স্টাফিডিয়াস মাসলকে কন্ট্রাক্ট করে। তাহলে শব্দটা পাস হচ্ছে কোন দিক দিয়ে, প্রথমে ককলিয়া, তারপরে ককলিয়া নিউক্লিয়াস, তারপরে সরাসরি উল্টা পাশের যে কানটা আছে সেইটার সুপেরিয়র অলিভারি কর্টেক্স, SOC যেটাকে বলা হয়, সুপেরিয়র অলিভারি কর্টেক্স। তো আমার এইদিকে আমি যখন ইপসিলেটারাল করলাম দ্যাটস ওকে, কিন্তু যখন আমি কন্ট্রালেটারাল করলাম, কন্ট্রালেটারাল করার পরে আমার স্টাফিডিয়াস মাসলটা অ্যাবসেন্ট। তাহলে আমাকে বুঝতে হবে যে এই যে শব্দটা এখান থেকে পাস হচ্ছে, এই ককলিয়ার নিউক্লিয়াস থেকে যখন সুপেরিয়র অলিভারি কর্টেক্সে যাচ্ছে এখানে, অথবা সুপেরিয়র অলিভারি কর্টেক্স থেকে যে 7th নার্ভে যাবে এখানে, এই দুই জায়গাতে আমার প্রবলেম হতেই পারে। আমার এখান থেকে সিগন্যাল হয়তো ককলিয়ার নিউক্লিয়াস থেকে সুপেরিয়র অলিভারি কর্টেক্সে
সাউন্ড যাচ্ছে না, অথবা সুপারিয়র অলিভারি কর্টেক্স থেকে ফেসিয়াল নার্ভে শব্দ যাচ্ছে না, এটাকে বলা হয় ব্রেন স্টেম। এই জায়গায় প্রবলেম থাকলে আমরা ইজিলি বুঝতে পারবো কন্ট্রাল্যাটারাল দিয়ে। তাহলে এই যে এত প্রবলেমগুলো আমরা একটা টেস্টের মাধ্যমে ফাইন্ড আউট করতে পারি, এবং যেটাকে বলা হয় অকাস্টিক রিফ্লেক্স। এটা বুঝতে যদি আর কারো সমস্যা হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, ইজিলি আরও আমি বুঝাই দিতে পারবো, বা আমার কাছে হার্ড কপি আছে, ভালো করে বোঝানোর জন্য হার্ড কপি আছে, আপনারা সংগ্রহ করতে পারবেন। আজকে এ পর্যন্তই, আবার নতুন এপিসোড নিয়ে দেখা হবে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, গুড বাই।